ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাসগুলোতে কিন্তু দেখছি যে রিয়াক্ট নিয়ে কিভাবে কন্ডিশনাল রেন্ডার করা যায়, কিভাবে কনটেক্সট এপিআই ইউজ করা যায়। আমরা যে প্রপস ড্রিলিং এর যে সমস্যাটা, এটা কিন্তু কনটেক্সট এপিআই এর সাহায্যে সলভ করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু একটা নতুন টপিকসে মুভ করতেছি, সেহেতু আমরা এখন ফর্ম হ্যান্ডলিং দেখবো। কারণ আমরা জানি যে রিয়াক্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে ফর্ম হ্যান্ডলিং করতে হবে, কারণ ইউজার তো অনেক কিছু ইনপুট দিবে, তাই না? ওই ইনপুটের ডাটাগুলো কিন্তু আপনাকে ধরতে হবে। কারণ আপনি যদি ধরতে না পারেন, তাহলে তো মানে একটা ওয়েবসাইট আপনি টোটালি বানাইতে পারবেন না, তাই না? ওয়েবসাইটের মধ্যে ফর্ম একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, তো এখন আমি একটা ফর্ম তৈরি করি। অ্যাপের মধ্যে থেকে আপাতত এগুলো তো আছে, এগুলো সবকিছু কমেন্ট আউট করলে এগুলো সব চলে যাবে। ঠিক আছে, এখানটায় তাই আমি কিছু ফর্ম লিখি। এখানে ধরেন আমরা এইচটিএমএল ট্যাগ কি, ফর্ম ট্যাগ আমরা জানি, ফর্ম। আচ্ছা, ফর্মের মধ্যে আমি তাহলে সব কাজ অ্যাপের মধ্যে করতেছি। ধরেন আমরা একটা ইনপুট টাইপ টেক্সট, সেম ভাবে আমরা এইচটিএমএল যেভাবে লিখি, ইনপুট টাইপ টেক্সট, তাহলে কি হবে? একটা ইনপুট টাইপ টেক্সট আছে, যার মধ্যে আমরা টেক্সট লিখতে পারতেছি, দেখছেন? হ্যাঁ, গেল। আচ্ছা, যদি আপনি এরকম দেন ইনপুট টাইপ নাম্বার, তাহলে দেখেন নাম্বার লিখতে পারবো শুধু। আমি সবগুলোর মধ্যে একটা করে বিয়ার ট্যাগ দিচ্ছি, যাতে একটা করে ফাঁকা তৈরি হয়। এই যে ফাঁকা, এটা দেখেন, এটা কিন্তু টেক্সট, এটা নাম্বার। এখানে কিন্তু টেক্সট লিখতে পারবেন না, এখানে শুধু নাম্বার লিখতে পারবেন। নাম্বার বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কিন্তু টেক্সট লিখতে পারবেন না। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি টেক্সট লিখতে পারছি। তাহলে এটা ইনপুট টাইপ নাম্বার। এরকম আরো কি কি ইনপুট আছে, এই ভাই মনে আছে কিনা আপনার? ইনপুট টাইপ যদি দেন ইমেইল, দেখেন এটা ইমেল লিখতে পারবেন শুধু। সবগুলোর মধ্যে একটা বিয়ে দিয়ে, মানে আপনার যতগুলো ইনপুট টাইপ মনে আছে আমাকে বলতে পারেন, সবগুলো দিয়ে দেখাইতে হবে। দেখেন এখানে কিন্তু আপনি ইমেল লিখতে পারবেন, দেন সামথিং সামথিং @gmail.com। ঠিক আছে, কিছু কিছু ব্রাউজার এই মেইল লেখার কারণে এখানে মেইলের ভুলটা এখানে ধরে ফেলে। ঠিক আছে, কোনো ভুল আছে কিনা কিছু কিছু ব্রাউজার ধরতে পারে না, এটা হলো বিষয়। ইনপুট টাইপ ইমেল। আচ্ছা, আমরা আগে দেখে নিই চ্যাট জিপিটিতে কতগুলো ইনপুট টাইপ আছে, তাহলেই হয়ে যাবে। মানে আমরা যেহেতু একটা আছে, আমরা রেফারেন্স হিসেবে দেখতে পারি, আমাদের এখানে মুখস্থ করার প্রয়োজন নেই। হাউ মেনি ইনপুট টাইপ আর দেয়ার ইন HTML input element? হ্যাঁ, সব দিয়ে দিবেন। টেক্সট, পাসওয়ার্ড, সার্চ, নাম্বার, রেঞ্জ, দেখছেন ডেট কতগুলো পেয়ে গেছে, দেখেন মান্থ, উইক, টাইম, এগুলো সব আমরা এক এক করে দেখি। যেগুলো ইম্পর্টেন্ট, মানে সব তো দরকার নেই, এগুলো তো আপনি বুঝতেছেন। ইমেল আছে না, ইমেল, এই যে আছে ইমেল, দেখছেন ইমেল। আচ্ছা, আপনি যখন এটা সাবমিট করতে যাবেন তখন এটা ভুল ধরবে যদি না লেখেন, এই জন্য ইনপুট টাইপ ইমেল। আচ্ছা, এখন চ্যাট জিপিটি আমাদের অনেক সুন্দর কিছু দিচ্ছে, যেমন ধরেন রেঞ্জ মেঞ্জ আমাদের দরকার হইতে পারে অনেক সময়, রেঞ্জ। দেখেন ইনপুট টাইপ রেঞ্জ যদি দেন, এই এটা দিয়ে আপনি রেঞ্জ ধরতে পারবেন। এই দেখেন রেঞ্জ, দেখছেন এটা অটোমেটিক অন্য একটা জিনিস হয়ে গেল। এই দেখেন যে আমরা একটা রেঞ্জ, ওই যে মাঝে মাঝে আমরা আমরা ভলিউম কমাই বেড়াই না, ওই কাজটা করতে পারতেছি। তাহলে যেহেতু রেঞ্জ, তার মানে লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু আছে এর মধ্যে। ঠিক আছে, সেম জিনিস। তাহলে আপনি এটা লোয়ার ভ্যালু আপার ভ্যালুর মধ্যে যদি দিয়ে দেন, তাহলে ওই অনুযায়ী রেঞ্জটা চেঞ্জ হবে। আপনি দাম বেশি দিচ্ছেন, তাহলে ওই ভ্যালুটা ওই সময় রিটার্ন করবে। এগুলো কিন্তু অনেক কাজের। ঠিক আছে, আচ্ছা, সম্ভবত এখানে লোয়ার আপার ভ্যালু আছে, আমি এটা এটা দিয়ে দেখাচ্ছি, চ্যাট জিপিটি কে দিয়েই দেখাচ্ছি। নতুন একটা খুলি যাতে আমার এটা নষ্ট না হয়। হাউ টু সেট লোয়ার এন্ড আপার ভ্যালু। দ্রুত আপনার এবার সার্চ দিয়ে ফেলবেন, আপনার অনেক সময় লাগবে না। এই যে মিন 10, ম্যাক্স 100, ভ্যালু 50। এই যে ওরা দিয়ে দিচ্ছে, সুন্দর দেখেন। এই মানে এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কিছু না, এটা কিন্তু একটা ওই রিয়াক্ট এইচটিএমএল আর কি, মানে রিয়াক্টের কিছু না, এগুলো এইচটিএমএল এর মধ্যেও আছে। এই দেখেন মিনিমাম ভ্যালু 10, তারপর কি ম্যাক্স 100, ভ্যালু দিছি 50, ওই অনুযায়ী এখানে আসবে। এই যে
এখন কিন্তু আর নড়ানো যাচ্ছে না, খেয়াল করছেন? কন্ট্রোল কম্পোনেন্ট হয়ে গেছে, যেতে যে ভ্যালু মানটা দিছি, ভ্যালু দেওয়া যাবে না, কেটে দিলাম, এখন আবার আনকন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমরা ওইটাই তো আমরা দেখবো আজকে, যে একটু আগে যে পারতেছিলাম না, ওটা ভ্যালু দিলেই কন্ট্রোল হয়ে যায়, ওটা আমরা দেখবো। এই যে রেঞ্জ দেখছেন, মিনিমাম 10 দিয়ে শুরু হয়েছে, ম্যাক্সিমাম 100 দিয়ে শুরু হয়েছে। তার মানে এখান থেকে আপনার যদি কোনো ভ্যালু নেন, তাহলে ওই 10 থেকে 100-র মধ্যে পাবেন। মানে আমরা ভলিউম টলিউম এসব কাজে ইউজ করতে পারি। আর কি কি আছে দেখেন, ইনপুট টাইপ আর কি আছে, ইনপুট টাইপ ফাইল আছে, দেখছেন? তারা একটা ফাইল আমরা নিতে পারি। আচ্ছা, দেখি কেমনে ফাইল নেওয়া যায়। তাহলে আমরা এটাকে আবার কপি করতেছি, ইনপুট টাইপ ফাইল নিলাম। তাহলে দেখেন আমরা একটা ফাইল আপলোডের একটা অপশন দিবে রিয়াক্ট, এই দেখছেন, এন্ড চুজ করে ফাইল নিতে পারবো। তাহলে এখানে কোন একটা ফাইল যদি আমার সার্ভারে আপলোড করার প্রয়োজন পড়ে, হইতে পারে যে সার্ভারে আপলোড দিব, তখন কিন্তু আমরা এই যে ইনপুট টাইপ ফাইল দিয়ে ফাইলটা নিব, নিয়ে ওপেন দিয়ে সাবমিট করবো, এই ফাইলটা কিন্তু চলে যাবে সার্ভারে। ঠিক আছে, এই বিষয়টা আর কি। তাহলে এটাও আমরা দেখবো, গেল। এখন ইনপুট টাইপ ফাইল গেল, তাহলে আর কি কি আছে, ইনপুট টাইপ চেক বক্স। ঠিক আছে, তাহলে চেক বক্স যখন দিব, তখন আমরা চেক করার অপশনটা পাবো। যেমন ধরেন, আচ্ছা এইটা কপি করতে হবে সমস্যা, ইনপুট টাইপ যে চেক বক্স দেই, দেখেন এই দেখেন চেক করার অপশন, এই দেখেন এই যে, আর ভিতরে যেটা দিবেন সেই নামটা ধরেন চেক বক্স, তো তাহলে তো আপনাকে ভ্যালুটা দিয়ে দিতে হবে। এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে মেল, তাহলে যে একটা মেল চেক বক্স আসবে, প্লেস হোল্ডার দিতে হবে একটা, নেম, নেম না সরি প্লেস হোল্ডার। আচ্ছা, তাহলে এই যে ভ্যালু মেল, মানে এইটা চাপ দিলে এখানে মেল ভ্যালুটা আসবে। এটা হচ্ছে মূলত কি, এখানে আপনি মেল লিখবেন নিজের হাতে, এই এই, ঠিক আছে, যেভাবে। তাহলে এটা চাপ দিলে মেল হবে, যে ভ্যালু মেল সেট করেছে, তাহলে কেউ যদি এটা ক্লিক মারে, তো ভ্যালুটা আপনি কি পাবেন, মেল পাবেন। আবার যদি কেউ এটা ক্লিক না মারে, তাহলে আরেকটা লিখলেন, কারণ এটা হলো ফিমেল। কেউ যদি এইটা ক্লিক মারে নিচেরটা, তাহলে সে এখানে ফিমেল পাবে। এই যে এইটাই লিখেছি, এখানে ফিমেল লিখছে যেহেতু ভ্যালু, সেটা এটা ক্লিক দিলে আপনি ফিমেল পাবেন। এটা হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স। সবগুলো ইনপুট আমরা দেখতেছি, এগুলো কিন্তু ইউজার এগুলো নিয়ে কাজ করে, সেগুলো আমাদের শিখতে হবে। তারপর ইনপুট টাইপ ডেট যখন আপনি দিবেন, তখন কিন্তু আপনি ডেট পিক করতে পারবেন। হ্যাঁ, কিছু বললেন ভাই? মেইন ম্যাথস চেক বক্সের মধ্যে আছে, ফাইলের মধ্যে আছে, এগুলো কিন্তু এখানে হ্যাঁ আসতে হ্যাঁ হ্যাঁ, পারবো না। দেখেন ইনপুট টাইপ ডেট দিলাম। এখন আপনি যখন ডেট দিবেন, এই নেওয়া যাচ্ছি না, ডেট, হ্যাঁ আপনি ডেট পিক করতে পারবেন। এই দেখেন, দেখছেন, এটা কিন্তু আপনি ইনপুটে ডেট দিলেই ব্রাউজারই করে দিচ্ছে, দেখেন কত সুন্দর ক্যালেন্ডার চলে আসছে, দেখছেন? মাঝে মাঝে আমরা ডেট নেই না, তাহলে আমরা ইনপুট টাইপ ডেট দিব, তাহলে দেখেন আমরা ক্যালেন্ডার থেকে ডেটটা সিলেক্ট করতে পারছি। এখান থেকে কিন্তু আমরা ডেটটা পেয়ে যাবো, ঠিক আছে, ভ্যালু হিসেবে। গেল, আর কি গেছে দেখেন, আপনি যদি চান শুধু মান পিক করতে, তাহলে ইনপুট টাইপ মান দিলে কিন্তু শুধু মান পিক করবে, কিন্তু কাহিনী আছে, ইনপুট টাইপ ডেট সব ব্রাউজারে ধরে, কিন্তু ইনপুট টাইপ মান পিক হয়তো বা ক্রোমে ধরবে, ফায়ারফক্সে ধরবে না, বিষয়টা এমন। মানে শুধু মান দিতে পারবে, দেখেন আমি দেখেন, ডেট না দিয়ে শুধু মান যদি দেন, শুধু মান ধরবে, দেখেন ক্রোমে আবার সব পারে, দেখেন শুধু মান নিবে, দেখছেন, আর কিছু নেয় না। কিন্তু এটা দেখবেন আমার ফায়ারফক্সে কাজ করে না, মানে কম্পাটিবল ইস্যু, এই জন্য আপনি ডেট দিয়ে সব কাজ করবেন, তাহলে সুবিধা। মানে বেশি অ্যাডভান্স কাজ না করে ভালো, কারণ ওটা আবার সব ব্রাউজারে কাজ না করতে পারে। আচ্ছা, যদি চান যে আপনার অনেক সময় এটা তো ডেট দিচ্ছেন, অনেক সময় টাইম নেওয়া লাগতে পারে, যে কয়টার সময়, তখন দিবেন কি, ইনপুট টাইপ টাইম, তাহলে শুধু টাইম নেবে, দেখেন এই যে, এগুলো কিন্তু সব এইচটিএমএল, মানে রিয়েক্টের কিছু না। রিয়েক্ট কখন আসবে, যখন এই যে ভ্যালুটা যখন আমি ধরবো, ওই সময় রিয়েক্টের কাজ, ঠিক আছে। এছাড়া কিন্তু এগুলো সব ওই যে ওই যে নর্মাল জাভাস্ক্রিপ্ট লিখতেছি, সরি এইচটিএমএল লিখতেছি। দেখেন আসা নিষেধ, ইনপুট টাইপ টাইম, টাইম, ঠিক আছে, এই যে টাইম। এখন আপনার টাইম নিতে পারবেন, দেখেন এই যে কয়টা, কত কয়টা
কত এম না পিএম দেখছেন, হ্যাঁ এটা নিতে পারছেন। টাইম দেখছেন কত সুন্দর। আর মাঝে মাঝে কিন্তু এমন লাগতে পারে যে আপনার ডেটও না লাগবে, টাইমও না লাগবে। ধরেন একটা শিডিউল, কোন তারিখে কয়টার সময়, এটা একটা ইউজার ইনপুট দিবে। ধর আপনি ইনপুটটা ডেট টাইম দিবে একসাথে, দেখেন ডেট টাইম সমতা হবে, হয় নাই, বানান বলিস। এই যে ডেট টাইম লোকাল দিতে হবে, মানে আপনার দেশের লোকাল যেটা ডেট টাইম এখানে আসবে, দেখছেন এখানে ডেটও দিতে পারবেন, একসাথে টাইম দিতে পারবেন সব। মানে আপনি কোন ডেটে চান এবং কত তারিখে কয়টার সময়, এটাও একবার দিয়ে দিতে পারবেন, গেল। আর কি ইনপুট টাইপ আছে? চেক বক্স আমরা দেখছি, ইনপুট টাইপ রেডিও, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট। এটা চেক বক্স মানে কি, আমি চেক দিব সেটা আসবে। মাঝে মাঝে ফর্ম মানে মেল না ফিমেল এইসবে আমরা এটা ইউজ করি। আচ্ছা আরো কি আছে? ইনপুট টাইপ রেডিও, দেখেন তাহলে আমি ইনপুট টাইপ ডেট টাইম লোকাল নিলে আমি ওই এলাকার লোকালের জন্য ডেট টাইম নিতে পারি। এখন ইনপুট টাইপ রেডিও, দেখেন রেডিও হচ্ছে যে আমরা হয় এইটা না হয় এইটা, মানে যে কোনো একটা দিতে পারবো, এরকম বিষয়টা। ইনপুট টাইপ রেডিও, এই দেখেন এই যে রেডিও, দেখছেন রেডিও, এইটা কিন্তু চেক, মানে আমি কিন্তু মাল্টিপল চেক একসাথে দিতে পারি। ধরেন কোনো কারণে মানে আপনি চাচ্ছেন যে কোন কোন দেশে ভ্রমণ করতে চান, তাহলে আপনি অনেকগুলো হইতে পারে, কিন্তু কখনো যদি এমন হয় এইটা নালে এইটা, যে কোনো একটা দিতে হবে, নাই মেল নালে ফিমেল, আপনি তো একসাথে দুইটা দিতে পারবেন না। তখন আপনি ইনপুট টাইপ রেডিও দিবেন, একটা দিলে আরেকটা কিন্তু বাটন উঠে যাবে। এই দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন আমি দুইটা ইনপুট টাইপ রেডিও দিলাম, দেখেন এই দেখেন এইটা দিলে এইটা উঠে যাবে, এটা দিলে এটা উঠে যাবে। ঠিক আছে, যদি আপনি নেম একই দেন, তার নেম দেন জেন্ডার, মানে দুইটা একই ক্যাটাগরির, ধরেন এই যে জেন্ডার, তাহলে একই ক্যাটাগরি দুইটা, কি হলো ভুল আসতেছে কেন? ও আচ্ছা এখানে দিইনি, এই দেখেন আর এইটা দিলে এইটা উঠে যাবে, এটা দিলে এটা যাবে, দেখছেন? তাহলে আপনি একটা গ্রুপের মধ্যে যেটা করবেন ওইটাই থাকবে, আরেকটা কিন্তু থাকবে না। এটা হচ্ছে রেডিওর কাজ, এই যে। আর চেকে কিন্তু আমি মাল্টিপল দিতে পারি, আমি চাইলে 10-12টা একসাথে দিতে পারি, এটা হলো চেকের কাজ। আপনি এগুলো আশা করি জানেন। আচ্ছা গেল ইনপুট টাইপ রেডিও। এখন আর কি কি আছে? ইনপুট টাইপ বাটন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি ইনপুট টাইপ বাটন দিই তাহলে ওটা বাটন হয়ে যাবে, দেখেন এই জাস্ট দেখেন ইনপুটটা একটা বাটন হিসেবে হয়ে গেল। আপনি প্লেস হোল্ডার যেটা দিবেন ওই নামটা ভিতরে দেখেন, ভ্যালু দিয়ে দেন, এই যে বাটন, তাহলে এই নামটা ক্লিক নিয়ে দিতে পারেন। তো দেখেন আপনি বাটন কিন্তু বাটন ট্যাগ দিয়ে করতে পারেন, আবার ইনপুট টাইপ দিয়ে করতে পারেন, কারণ বাটন কিন্তু আসলে ইনপুট, ক্লিক দিলে তাহলে এটা কাজ করবে। ঠিক আছে, এটা নিবে। আচ্ছা এখন আর কি কি আছে? এগুলো নেই, আর দেখবেন তেমন কিছু নাই। আচ্ছা গেল, দেখেন সব মোটামুটি হয়ে গেছে, মানে ইম্পর্টেন্ট যেগুলো আছে। আরেকটা আছে ইনপুট টাইপ পাসওয়ার্ড, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখা দিচ্ছি। তাহলে ইনপুট টাইপ পাসওয়ার্ড যখন দিবেন তখন কিন্তু আপনি পাসওয়ার্ড লিখতে পারবেন। দেখেন খেয়াল করেন মজার জিনিস, এই যে এখানে কিন্তু আপনি করে কিছু টাইপ করলে ওটা কিন্তু দেখতে পারবেন না, এই যে যেহেতু এটা পাসওয়ার্ড ইনপুট টাইপ, দেখছেন দেখতে পাচ্ছেন না? তাহলে মোটামুটি এইগুলো দিয়ে আমাদের মেজর কি হয়, 90% কাজ হয়ে যায়। আর একটা আছে, আমার বাচ্চা আজকে বায়না শুরু করতে গেলি, দেখছে যে আব্বু সকাল থেকে ইয়ে করতেছে, কম্পিউটার টিপতেছে, বাস ওর হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। কি বাবা,
বল 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 বল। ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে ইনপুট টাইপ পাসওয়ার্ড দিতে দেখেন আমাকে পাসওয়ার্ডের সাজেশন দেখেন, দেখছেন? তাহলে আপনি যদি এই ইনপুট টাইপ দেন তাহলে কিন্তু ব্রাউজার আপনাকে সাজেশন দেখেন। আচ্ছা, আর এইগুলার মধ্যেই সব আরেকটা জিনিস আছে আমার ঠিক মনে পড়তেছে না, জানেন? ওইটা অপশন আছে একটা অপশন, ওইটা এটা কিন্তু দেখেন, সিলেক্ট অপশন, মনে আছে না? অপশন ট্যাগ আছে একটা, দেখেন সিলেক্ট অপশন, এটা কি এখানে আছে? আচ্ছা নাই, এটা আমি দিয়ে দিই। এই যে এটা, এটাও মাঝে মাঝে লাগে, দেখেন আমি যাতে আমার লিখতে না হয় এই জন্য ইয়ে করলাম, ডাইরেক্ট কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে এই সিলেক্ট মানে কোন একটা কিছু সিলেক্ট করব অনেকগুলোর মধ্যে থেকে, তখন আমরা সিলেক্ট অপশন দিলে যেভাবে আসবে সুন্দর করে, দেখছেন? এটা কিন্তু আমাদের লাগে মাঝে মাঝে। এই যে এই ধরেন আপনি তিনটা অপশন দিচ্ছেন, অ্যাপেল, ব্যানানা, চেরি, ঠিক আছে? এখন মানে সে এই তিনটার মধ্যে সিলেক্ট করতে পারবে, অন্য কিছু পারবে না। চেক বক্সে তো আপনি যেটা যেটা দিবেন সেটা যেটা চেক দিবে, আর এখানে হচ্ছে যেটা যেটা থাকবে তার মধ্যে যেকোনো একটা সিলেক্ট করতে পারবে। আর এটা হচ্ছে যেকোনো এইটা না এইটা, এইটার কাজ। এটার কাজ হচ্ছে ক্লিক মানে একটা বাটন, এটা কাজ হচ্ছে নাম্বার না, এটা কাজ হচ্ছে টেক্সট না, এটার নাম হচ্ছে ডেট না, এটার নাম টাইম নেওয়া, এটা হলো পাসওয়ার্ড না। তাহলে এতগুলো ফর্ম হইতে পারে, ঠিক আছে? তাহলে এখন রিয়াক্ট যে সেই যখন ইউজার এগুলো ইনপুট দিবে, এটা কিন্তু মূলত জেএসএক্স আপনারা দেখতেছেন। এইচটিএমএল মনে হলে আসলে কিন্তু এইচটিএমএল না, কারণ আমরা লিখতেছি কার মধ্যে? রিটার্ন মানে জাভাস্ক্রিপ্ট, মানে এটা একটা জেএসএক্স। তার মানে এর মধ্যে কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারবো, কিন্তু নর্মাল এইচটিএমএল এ কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারি না। আচ্ছা, এখন ধরেন কোন কারণে আপনি টেক্সটের ভ্যালুটা নিতে চান, যে ইউজার কি ইনপুট দিছে এটা আপনি জানতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি এটা একটা ভাবে নিতে পারেন, সেটা হচ্ছে অন চেঞ্জ ইভেন্ট লিসেন করতে পারেন। যেমন ধরেন বাবারে কষ্ট পেয়েছি আমি। ওই যাবো ওই ঘরে, ওই ঘরে, ওই ঘরে। হ্যাঁ রে, ভাই। আমার বাচ্চাটা অনেক কষ্ট পেতেছে, দেখবে আব্বু সারাদিন ব্যস্ত, এই জন্য খুব কষ্টে। হ্যাঁ ঠিক আছে বাবা, এটা এমন। ঠিক আছে শোনো, হ্যাঁ ভাই তাড়াতাড়ি বিয়ে করেন, দেখবেন যে আপনার এরকম শুরু হয়ে যাবে, বুঝছেন? শান্তিতে কাজ করার দিন এই যে এখনই, আর কয়েকদিন তারপরে বলতেছি ভাই বিয়ে করে ফেলেন, তার দেখলেন আপনার এরকম শুরু হয়ে যাবে, মানে শান্তির দিন শেষ। আর যদি শান্তিতে কিছুদিন শিখতে চান এই সময়, এই কয়েকটা দিন শিখে স্কিল জানা নিয়ে নেন, পরে আর নেওয়া যাবে না, বুঝছেন? আমার বাচ্চা মানে ছাড়তেইছে না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা এই ফর্ম থেকে তাহলে এই ভ্যালুটা রিয়াক্ট জেস এর মাধ্যমে কিভাবে নিতে পারি, এটা হলো প্রশ্ন, তাই না? একটা ভাবে নিতে পারি অন চেঞ্জ ইভেন্ট লিসেন করে। অন চেঞ্জ আমাদের অন চেঞ্জের মধ্যে একটা ডাটা কিন্তু পাওয়া যায়, যেমন আমরা একটা কনসোল লগ ওপেন করে রাখি, কনসোলের মধ্যে আমরা এই আউটপুটটা নিব, ধরেন এই কনসোল ওপেন করে রাখলাম। রিয়াক্ট জেস এর মাধ্যমে ডাটা নেওয়ার একটা উপায় হচ্ছে অন চেঞ্জ ইভেন্ট লিসেন করা, এই যে অন চেঞ্জ। আপনি যখন অন চেঞ্জ দিবেন তখন এটার মধ্যে একটা ফাংশন সে নেয়, ঠিক আছে? এখান থেকে আপনি কোনো ডাটাকে পাঠিয়ে দিতে পারবেন আপনি যে কোনো জায়গায়, রিয়েক্টের যে কোনো কম্পোনেন্ট বা ভ্যালু বা স্টেটের মধ্যে পাঠিয়ে দিতে পারবেন। আমি আপাতত কনসোল লক করতেছি, কোন একটা জিনিস কনসোল লক করছি, তাহলে এখানে একটা ইভেন্ট ই নামে একটা বাটন দিবে। আপনি যখন টাইপ করতে থাকবেন তখন এই ইভেন্টটা ওই টাইপটাকে লিসেন করবে, করে এই ইভেন্টটাকে ই ডট টার্গেট ডট ভ্যালুর মধ্যে পাঠিয়ে দিবে ডাটাটাকে, দেখছেন? আপনি যখন এখানে লিখতে থাকবেন তখন দেখেন এখানে নিচে কনসোল এটা দেখাবে, দেখেন দেখছেন? এই যে আপনি যা যা লিখতেছেন সব কিন্তু ধরতেছে, দেখেন আপনি লিমন লিখলেন LIMON, দেখছেন ধরছে? তার মানে আপনি যা যা লিখতে থাকবেন সব কিন্তু শুনতেছে রিয়াক্ট,
আচ্ছা, এই যে দেখেন শুনতেছি, তাহলে এই একটা ওয়েতে আপনি কি করতে পারেন, লিসেন করতে পারেন। এই দেখেন, এটা হচ্ছে রিয়েক্ট জেসের একটা মানে লিসেনিং টেকনিক। আপনি 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 যখন এখানে দেখলেন ইয়া ইয়া, এই যে আমি ইয়া ইয়া পড়তে পারতেছি, যেহেতু এটা অন চেঞ্জ, মানে প্রতিবার চেঞ্জে একবার করে কল হয়। এই জন্য আপনি যখন ওয়াই লিখলেন তখনও সে এই যে লাস্ট ডাটাটা আপনাকে দিয়ে দিল ওয়াই, তারপর ইয়া লিখলেন তখন এই যে ইয়াটা দিয়ে দিল, মানে শেষের ডাটাটা দেয় সে, এটা মেন কথা। ইয়া এই যে ইয়া ইয়া দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি পারেন। তো এই কাজটা আপনি কিন্তু সব জায়গায় করতে পারেন, এই যে যতগুলো ইনপুট আছে এখানে সব জায়গা থেকে এভাবে ডাটা নিতে পারবেন। যেমন ধরেন এটা কপি করে এখানে নিচ্ছে, যে ইনপুট টাইপ নাম্বারে এখানেও নিলাম, হ্যাঁ এই নাম্বারের মধ্যে, তাহলে এখানে নাম্বার ইনপুট দিলেও আমি দেখতে পাবো, এই যে 1 দেখছেন, 2 3 4 5, এই যে তার সবই আমি পাচ্ছি, দেখছেন। তাহলে এইভাবে আপনি ডাটা নিতে পারেন। সেম ভাবে সবগুলো ক্ষেত্রে কাজ করবে। এই যে ইমেল, ইমেলের ক্ষেত্রে কাজ করবে। দেখেন, এই যে আমি একটা ইমেল লিখলাম, ধরেন ইমেল এই @gmail.com, দেখেন আমি পাচ্ছি, দেখছেন নিচে পাচ্ছি, একটু বড় করি, পাচ্ছি, সব ধরতে পারতেছি, গেল। তাহলে এরকম আমি রেঞ্জের মধ্যে পাবো, যেমন ধরেন আমি রেঞ্জ অন চেঞ্জে দিলাম, রেঞ্জ কিন্তু মিনিমাম থেকে 10 থেকে 100। তাহলে দেখেন আপনি যখন সিলেক্ট করতে যাবেন, 10 থেকে 100, আপনি ভলিউম বাড়াতে দিচ্ছেন, টোটাল যখন ভলিউম বাড়াবে তখন 100, দেখছেন। টোটাল যখন কমান তখন 10, দেখছেন, 10 থেকে 100। তাহলে আপনি এটা দিয়ে কিন্তু ভলিউম কন্ট্রোলার বানাতে পারেন। এই যে তাহলে আপনি ডাটাটা এখান থেকে পাচ্ছেন, তাহলে একই উপায় আপনি সব জায়গা থেকে পাবেন। আপনি ইনপুটটা ফাইলে দেন, তাও পাবেন। দেখেন, আচ্ছা, ফাইল কিন্তু কোনো ফাইল ফাইল কিন্তু কোনো ভ্যালু না, ফাইলের তো একটা ডাটা। এই জন্য e.target.file মনে হয় মেবি, ভ্যালু না, ঠিক আছে। এই যে এর মধ্যে আপনি পাবেন, ফাইল না ফাইল, সরি। এই তাহলে আপনি যখন একটা ফাইল সিলেক্ট করবেন, দেখেন তখন এই ফাইলটা এর মধ্যে পাবেন। এই যে এই ছবিটা সিলেক্ট করবেন, এই দেখেন ফাইলটা পেয়ে গেছে, দেখছেন। এই যে ফাইল লিস্ট, এই যে আপনার ফাইল। তাহলে এইভাবে আপনি ফাইল ধরতে পারেন। এই যে ফাইলের ডাটা, ফাইলের নাম সব দিয়ে দিচ্ছে, ফাইলের সাইজ দেখছেন, ফাইলের টাইপ এই দিস, আর এই যে ফাইলের যে লেখাটা এটা এর মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি ফাইল ধরতে পারলেন e.target.file নামে, বুঝতে পারতেছেন তো? ভাই, তাই না? সবকিছু সিম্পল, মানে অন এর মধ্যে একটা ফাংশন নেয়, তার মধ্যে একটা নেয়, ইভেন্ট নেয়, ওই ফাংশনটা এই ইটা টার্গেটের মধ্যে, ভ্যালুর মধ্যে আমরা ডাটাটা পাই, আর ফাইলের ক্ষেত্রে ফাইলের মধ্যে পাই, এই হলো বিষয়। তাহলে চেক বক্সে তাই পাবো। দেখেন আমি যদি চেকস দেই, তাহলে আমি চেক বক্সে এটা অন চেঞ্জ দিলাম, তার মানে আমি যখন এটা চাপ দিব তখন এই যে কোথায় দিলাম, এটা কি চেক বক্স ছিল? হ্যাঁ চেক বক্স, এই যে মেলটা ধরবে, এই যে দেখেন চাপ দিলেই ধরে ফেলবে। কনসোলে যাই, হ্যাঁ মেলে ক্লিক দিলে এই মেল ধরলো, দেখছেন। তার মানে আমি সবগুলো ডাটা এভাবে নিতে পারি, এটা ধ্যানের কিছু নেই। আমি জাস্ট কঠিন কঠিন কয়েকটা জিনিস দেখাই, যেমন ডেট, e.target ভ্যালু, দেখেন আমি ডেট দিলে এই টার্গেট ভ্যালুটা কিনে আসবে। দেখেন এই দেখেন 2025/2/19, দেখছেন সব জায়গায় কাজ করবে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড চাচ্ছেন, একইভাবে দেখেন পাসওয়ার্ডের মধ্যে যদিও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি যখন টাইপ করবেন তখন কিন্তু প্রোগ্রাম কিন্তু ঠিকই দেখতে পারবে। দেখেন এই যে আমি চাপতেছি, প্রোগ্রাম কিন্তু ঠিকই দেখতে পারতেছে। এখন বুঝছেন তো? মানে আপনি ভাবেন যে পাসওয়ার্ড খুব সেফ, কিন্তু আসলে আপনি যে পাসওয়ার্ড দিতেছেন এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বা গুগল কর্তৃপক্ষ ঠিকই জানে, ঠিক আছে। এই জন্য উল্টাপাল্টা জায়গায় কোনো পাসওয়ার্ড দিতে যাবেন না, ঠিক আছে। আমি কিন্তু পাসওয়ার্ড লিখতেছি আর বুঝাইতেছে যে খুব সিকিউর, কিন্তু দেখেন প্রোগ্রাম কিন্তু ঠিকই পড়তে পারতেছে। এই যে তার মানে প্রোগ্রাম কিন্তু চাইলে এটাকে ডাটাবেসে সেভ করে রাখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বুঝলেন, এইভাবে করে আমি সব ডাটা নিতে পারি, যত ডাটা আছে। এই সিলেক্টের মধ্যে যদি আপনি অন চেঞ্জ নেন, তাহলে দেখেন আমি যখন অ্যাপেল সিলেক্ট করবো, এখানে অ্যাপেল আসবে। দেখেন ব্যানানা, এই যে ব্যানানা আসে। আমি সিলেক্ট করি কি চেরি, এই চেরি আসবে, দেখছেন। সিলেক্ট করি অ্যাপেল, এই যে অ্যাপেল আসে। তাহলে এইটা হলো একটা ওয়ে, বুঝছেন। মানে আমি অন চেঞ্জ দিয়ে যে কোনো ডাটা ধরতে পারি। মানে এই যে এখানে এই যে ভিতর থেকে আমি তো কনসোল করছি, আপনি কনসোল না করে আপনি স্টেটে সেভ করে রাখেন, বাস হয়ে গেল। তাহলে এই ডাটাটা আপনার রিয়েক্টের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। কোন একটা স্টেট তো লিখে রাখছেন নিশ্চয়ই আপনি, তাহলে আপনি সবগুলোকে একটা স্টেটের মধ্যে নিয়ে রাখেন, সেভ করে রাখেন, বাস হয়ে গেল, সব ডাটা আপনার কাছে রয়ে গেল। এই হলো বিষয়। আচ্ছা,
আর একটা উপায়ে ফরম্যাট ডাটা ধরা যায়, সেটা হচ্ছে ইউজ রেফ হুক। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। অন চেঞ্জ কাজে লাগবে কখন? যখন আপনি কন্টিনিউসলি ট্র্যাক করতে চান যে ওই ব্যাটা কি করতেছে, কন্টিনিউসলি দেখতে যাচ্ছেন, তখন আপনি অন চেঞ্জ দিবেন। আর যদি চান যে আমার সবকিছু করার দরকার নেই, লাস্টে সাবমিটের আগে কি করছে খালি এটা জানলেই হবে, তাহলে আপনাকে ইউজ রেট হুক ইউজ করতে হবে। ঠিক আছে, কারণ অন চেঞ্জ দেখেন, অন চেঞ্জ কিন্তু অনেক এক্সপেন্সিভ। দেখেন প্রত্যেকটা চাপেই কিন্তু একবার করে কল হয়, দেখছেন? আর যদি আপনার ফাংশন অনেক হেভি ফাংশন হয়, মানে অনেক সময় লাগে, তাহলে কিন্তু প্রত্যেকটা চাপ দেওয়ার পরে ওই ফাংশনটা রান করতে সময় লাগবে। আর ইউজার যদি ঘেলে ঘেলে করে আপনার চাপ দেয় এরকম করে, তখন কিন্তু তাহলে আপনার সিস্টেম কিন্তু ক্র্যাশ করবে। তাহলে তখন এই সব ক্ষেত্রে আপনি অন চেঞ্জ দিবেন না, এইসব ক্ষেত্রে আপনি ইউজ রেট ইউজ করবেন। মানে ইউজার ইচ্ছা মতো তাকে চাপুক, চাইপে যখন সাবমিট দিবে তখন আপনি এই কাজটা করবেন, তখন আপনি ইউজ রেট ইউজ করবেন। ঠিক আছে, তাহলে এইটাকে আমি এই ফর্মটাকে কপি করে রাখতেছি এক জায়গায়। তাহলে এইভাবে আপনি ডাটা নিতে পারেন, এটা দেখাইলাম আর কি। এই সব কিছুকে আমি একটু কপি করে রাখতেছি যাতে আপনাদের রেফারেন্স হিসেবে থাকে, এখানে রাখতেছি। রাখলাম, দেখে এটাকে কমেন্ট আউট করে দিলাম, মানে এটা একটা টেকনিক। আর যেটা বললাম যে অন চেঞ্জ আমি করবো না, আমি করবো কি একবারে ডাটা নিতে যাচ্ছি, তখন আমি করবো কি ইউজ রেট ইউজ করবো। তাহলে কি সিম্পল, দেখেন কি করি। তাহলে এগুলো তাহলে আমি অন চেঞ্জ গুলোকে আমার বাদ দিতে হবে আর কি, বিষয়টা ই ডট টার্গেটেড ভ্যালু যেখানে সব বাদ দিলাম, এখানে ই ডট টার্গেটেড ভ্যালু আছে সবগুলোকে আমি বাদ দিয়ে দিই, পাঁচটা বাদ হয়ে গেল। কন্ট্রোল ডি চাপ দিলে সিমিলার জিনিসগুলো সিলেক্ট হয়, এটা জানেন কিনা দেখেন। কন্ট্রোল ডি, এর পরেরটা হলো কন্ট্রোল ডি, পরেরটা 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 পরেরটা, বিশেষ করে একটু সুবিধা এই। তারপর তো পরের ফর্মে একবারে শেষ, একবারে গেল। তাহলে আমি এখন চাচ্ছি একবারে ডাটাগুলো নিতে, তাহলে এটা দুইটা ভাবে নিতে পারেন, একটা হচ্ছে বাটনের সাথে নিতে পারেন, আর একটা হচ্ছে ফর্মের সাথে নিতে পারেন, এইচটিএমএল ফর্মের সাথে। দুই ভাবে আমি দেখাই। সিম্পলিসিটির জন্য আমি সবগুলোকে কমায় শুধু টেক্সট রাখতেছি, জাস্ট সিম্পলিসিটির জন্য। ঠিক আছে, এত কিছু আমার দরকার নেই, বা দুইটা তিনটা জিনিস রাখতেছি, টেক্সট, নাম্বার আর ইমেল, আর কিছু আমি রাখতেছি না, এত কিছু আমার দরকার হলে ভেজাল। ধরেন একটা চেক বক্স থাকলো, এই শুধু টেক্সট, নাম্বার, ইমেল রাখতেছি, আর একটা চেক বক্স রাখতেছি, এই তিনটা। তাই এতগুলো আসতে, এই যে এটা কমেন্ট আউট করিনি এখন, কমেন্ট এই তিনটা জিনিস দেখছেন। তাহলে ধরেন আমরা একটা সুন্দর ফর্ম বানাই ফেলি। ধরেন ইনপুট, প্রথমে টেক্সট, তাহলে ধরেন দিলাম যে নেম, এভাবে দিলাম, তাহলে এটা নাম এন্ট্রি, এই যে নাম। তাহলে পরেরটা দিলাম ধরেন আপনার এজ এন্ট্রি, তাহলে এটা হবে একটা নাম্বার। ঠিক আছে, তারপরে দিলাম যে আপনার মেইল, ইমেল এন্ট্রি, এটা হলো আপনার ইমেল। এটা হচ্ছে কি আপনার পেশা, ধরেন দিলাম যে অকুপেশন, আপনার পেশা কি, তিনটা হইতে পারে, জব, বিজনেস, বা ধরেন 3 নাম্বারটা দিলাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। এই এই আপনি অকুপেশন সিলেক্ট করতে পারেন, নেম, এজ, ইমেল করতে পারেন। তাহলে আমি চাচ্ছি যে ইউজার যখন এই ফর্মটা সাবমিট করবে, আমি তো বললাম অন চেঞ্জ কেন সব জায়গায় ইউজ করা যাচ্ছে না, এটা কিন্তু আগের কথা খেয়াল করছেন কিনা জানি না। অন চেঞ্জ কিন্তু প্রত্যেকবার চাপ দেওয়ার সময় লিসেন করে। তাহলে আপনার যদি কোনো একটা কঠিন লজিক থাকে, যে লজিকটা চেক করে কোনো একটা কিছু, তাহলে দেখেন আপনার ইউজার এ চাপ দিলে একবার কল হবে, বি চাপ দিলে আরেকবার কল হবে, আমি যদি ইউজার এমন চাপ দেয়, এমন চাপ দেয় কিছু একটা, তখন কিন্তু আপনার কম্পিউটার হ্যাং করবে। ঠিক আছে, কারণ এত দ্রুত তার প্রোগ্রাম রান করতে পারবে না। এই জন্য ওইসব ক্ষেত্রে আপনাকে একবারে ডাটা নিতে হবে, এই জন্য আপনি ইউজ রেট ইউজ করবেন। দেখেন তাহলে আপনি করবেন কি, ইউজ রেট বুকটাকে ইম্পোর্ট করবেন। ঠিক আছে, সিম্পল, ইম্পোর্ট ইউজ রেট, এই যে বাস সিম্পল। এখন আপনি যে যে ডাটাগুলো চাচ্ছেন
সেই ডাটাগুলোকে ইউজ রেপ দিয়ে সেভ করে রাখবেন। এটা হলো বিষয়, যে এই ফাংশনের মধ্যে রিটার্নের আগে এখানে এটা যে তোমার এখন লাগতেছে না, লাগতেছে না কমেন্ট এইখানে দেখেন। তাহলে কনস্ট্যান্ট দিয়ে নাম দেন। প্রথমে আমি নেম নামটা জানতে চাচ্ছি, তাহলে নেম দেন, কনস্ট্যান্ট নেম ইকুয়াল টু ইউজ রেপ, একটা নাম দিলেন। এই ওই ফাংশনে কল করে দিবেন, এই যে ফাংশনটা আপনি নিয়ে আসছেন। এই তাহলে এই একটা নাম দিয়ে রাখেন সবগুলা সেম ভাবে বাকিগুলা। এজ, ইমেল, অকুপেশন, এজ, ইমেইল আর কি অকুপেশন। এখন গেল এই যে নামটা আপনি দিলেন না। এখন রেফ নামে একটা প্রপার্টি আছে রিয়াক্টে, সবগুলো ইনপুটের মধ্যে সেটা নেয়। এই নামের মধ্যে যে নামটাকে অ্যাসাইন করে দিবেন সেই নামটা দিয়ে আপনি এটাকে ধরতে পারবেন, মানে লিঙ্ক করা কি হুক, মানে ইউজ রেপ দিয়ে নেম নাম দিচ্ছেন। এখন আপনি যদি এই নেমটাকে রেপ দিয়ে এর মধ্যে ধরে দেন তাহলে রিয়াক্ট এটাকে হুক করে ফেলবে। ঠিক আছে, যে এই টেক্সটাই আপনি নেম নামে পাইতে যাচ্ছেন, এটা সে রিয়াক্ট বুঝবে। তো এখন আমি এই নেমটাকে এই রেপের মধ্যে দিয়ে এই যে নেম দিলাম, বাস এই হুক হয়ে গেল। তাহলে এই নেমটা বলতে রিয়াক্ট এখন বুঝতেছে এই নেমটা, এই জায়গায় এটা কালার হয়ে গেছে। তাহলে এজ কে আমি এটা দিয়ে হুক করে দিই, নিচেরটা রেপ, তাহলে এজ, তারপর একটা রেপ কি হবে, রেপ নামে একটা অ্যাট্রিবিউট। এটা কিন্তু রিয়াক্টের নিজস্ব জিনিস, যে রেপ জিনিসটা এটা রিয়াক্ট, আর এই বাকিগুলো তো এইচটিএমএল। ইমেল, তাহলে ইমেল ধরবে। আচ্ছা, এইখানে এই সিলেক্টের মধ্যে দিবেন, অপশনের মধ্যে না, সিলেক্ট রেপ, রেপ দিবেন কি নামে দিছিলাম এটা, এই যে অকুপেশন, দেখেন এই যে অকুপেশন। ঠিক আছে, এই যে দিলাম। তাহলে আপনার অকুপেশন সবগুলা কিন্তু আমি ধরে ফেললাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এই ডাটাটা আপনি কিভাবে নিবেন, তার জন্য তো কোনো বাটন থাকেনি, তাই না? মানে ইউজার কিছু একটা চাপ দিলেই না আপনি ডাটাটা আপনি নিতে চান, এটাই তো আপনার উদ্দেশ্য, তাই না? আর আমি এরকম কিছু করিই নাই। ফর্মে কিন্তু লাস্টে একটা সাবমিট বাটন থাকে। তো এই কাজটা আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি একটা এখানে বাটন নিতে পারেন, সবগুলো ওই দেখা দিচ্ছি। একটা বাটন নিলেন ফর্মের নিচে, ফর্মের মধ্যেই না, ফর্মের নিচে একটা বাটন আছে ধরেন, বাটনের নাম সাবমিট। সবগুলো ওই আজকে দেখাবো, ঠিক আছে? তাহলে আমি ধরেন বাটন একটা বাইরে আছে, সাবমিট বাটন দেখছেন বাইরে আছে। তাহলে এখন আমি বাটনের অন ক্লিকে তাহলে আমার কিছু একটা শুনবো, আমি একটা ফাংশন রান হবে, এন্ড ফাংশনটা হচ্ছে সাবমিট হ্যান্ডেলার। এই ফাংশনটা রান হবে। তাহলে এই ফাংশনটা লিখে ফেলি এখানে, এই যে ফাংশন, এই যে যেহেতু রিটার্নের বাইরে লিখতে হবে এখানে ফাংশন, দেন ওই যে নামটা সাবমিট গেল। তাহলে আমি করতে পারি কি, যখনই কেউ বাটনটা চাপ দিবে, চাপ দেওয়া মাত্র তো এটা রান হবে, তাই না? তো এই রান হওয়া মাত্র আমি কিন্তু ওই যে ধরে ফেলছি রেপ দিয়ে সবগুলাকে, ওই সবগুলা থেকে লাস্টে কি ডাটা আসছে এটাকে আমি নিয়ে পিক করে ফেলতে পারি। যেমন দেখেন এই সাবমিট হ্যান্ডেলারে আমি যখন চাপ দিব তখনই দেখেন চাপ দেওয়া মাত্রই আমি কিন্তু সব ডাটা আমার কাছে আছে। তাহলে আমি দেখেন সব ডাটাকে নিয়ে আসি একটা অবজেক্টের মধ্যে। ধরেন একটা অবজেক্টটাকে তৈরি করলাম, ফাঁকা একটা অবজেক্ট, ব্ল্যাঙ্ক অবজেক্টের নাম দিলাম ধরেন ডাটা, একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে আমি ডাটাটাকে ভরে দিই, দেখেন সব ডাটাকে ভরে দিই। তাহলে যখন আমি চাপ দিব তখন একটা অবজেক্ট তৈরি হলো ডাটা ডট নেম। এটার মধ্যে আমি নেম নামক প্রপার্টির মধ্যে দেখেন ওই যে রেপ দিয়েছি না নেম, এই যে রেপ দিয়ে এটাকে হুক করছি, এই যে রেপ নেম। এখন আমি কি করতে পারি, জাস্ট নেম ডট কারেন্ট ডট ভ্যালু দিলেই হয়ে যাবে। এই তাহলে এই যে লাস্টের ভ্যালুটাকে ধরে শেষে কি করছে ইউজার, সেই ভ্যালুটাকে এর মধ্যে এই যে ডাটা ডট নেম মানে এই প্রপার্টির মধ্যে ঢুকে দিবে। ঠিক আছে, গেল।
তারপরে দেখেন ডাটা ডট ইমেল নামে একটা প্রপার্টির মধ্যে এজ এর প্রপার্টির মধ্যে এজ ডট কারেন্ট ডট নেম এটাকে ঢুকে দিলাম কারেন্ট ডট ভ্যালু। তাহলে এই ভ্যালুটা এই অবজেক্টের এজ এর মধ্যে ঢুকে গেল। তারপর দেন আরো করতে পারি ইমেল, তাহলে কারেন্ট ডট ভ্যালু, এই যে ইমেল ডট কারেন্ট ডট ভ্যালু। আচ্ছা এখানে একটা কনফিউশন হচ্ছে, এই নেম আর এই নেম একই লাগতেছে, আসলে একই না। এটা হচ্ছে এটার প্রপার্টি, আর এটা হচ্ছে ওই যে নামটা, ঠিক আছে। এটা এটা জাভাস্ক্রিপ্ট ঠিকই বুঝতেছে, কারণ বামের সাথে ডানে কিন্তু মিল থাকে না, এটা আমরা জানি। ইমেল আর একটা কি দিয়েছিলাম, অকুপেশন, তাহলে অকুপেশন নামে ঢুকে দিচ্ছি। তাহলে অকুপেশন ডট কারেন্ট ডট ভ্যালু, এই যে এইভাবে দিতে হবে, এই যে আমি যেভাবে করছিলাম কারেন্ট ডট ভ্যালুর মধ্যে ডাটাটা পাবো। তাহলে সবকিছু এখন কার মধ্যে আছে, এই ডাটার মধ্যে আছে। এই মুহূর্তে ডাটাটাকে কনসোল লাগতে হবে, এই যে আমি ডাটাটাকে ধরে ফেললাম, দেখছেন। এখন দেখেন সব ডাটা আমি লিখলাম, ধরেন নেম লিখলেন ইয়া হিয়া ইন আতা হে লিখলাম, এজ লিখলাম ধরেন 25, ইমেল ধরেন লিখলাম yahia@gmail.com, পেশা দিলাম ধরেন জবই দিলাম জব। সাবমিট বাটন চাপ দিলে সব ডাটাগুলোকে নিয়ে এই যে রেপ থেকে ধরে এই অবজেক্টের মধ্যে ঢুকে দিচ্ছে, এই যে দিয়ে তাহলে এই অবজেক্টের লাস্টে আমি প্রিন্ট করে দিব। এই দেখছেন পেয়ে গেছি ডাটা, এই একটা উপায়, ঠিক আছে। দেখেন সব ডাটা পেয়ে গেছে, এই যে নেম আধার ইমেল ইয়া এস 25 অকুপেশন কি অ্যাপেল। তাহলে আপনি ফর্ম থেকে এভাবে কি করতে পারেন, একটা ওয়েতে ডাটা নিতে পারেন। আর একটা ওয়ে আছে, 3টা ওয়ে দেখাবো। দেখেন প্রথমে না 4টা ওয়ে মোট, একটা ওয়ে দেখাচ্ছে যে অন চেঞ্জ দিয়ে, এটা একটা ওয়ে গেছে। এখন একটা ওয়ে দেখলাম কি বাইরে একটা বাটন আছে, ওই বাটনের মাধ্যমে। এখন আমি দেখাবো ফর্মের ভিতরে একটা বাটন আছে, ওইটার মাধ্যমে। মানে এই বাটনটা কিন্তু বাইরে, দেখেন ফর্মের বাইরে, খেয়াল করেন এই যে ফর্মের বাইরে। কিন্তু এমন যদি বাটন ফর্মের ভিতরে থাকে তাহলে কিন্তু নিয়মটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন ফর্মের ভিতরে বাটন দিলে আমরা কি করতে হবে আমরা জানি, ইনপুট দিয়ে দিতে হবে, কারণ তখন কিন্তু বাটন দিয়ে দিলে হবে না, ইনপুট টাইপ দিতে হবে বাটন। এটা আমরা দেখছিলাম একটু আগে। ভিতরে লিখে ধরেন সাবমিট, এই এটা এখন আমি কমেন্ট আটকে রাখতেছি। এই গেল ইনপুট টাইপ কাজ করে নেই, এটা তো এরর দেখাবে, এটা তো হলো কনসোল লগ। এখানে কি এরর দেখাচ্ছে, ইনপুট ইজ নট এ ভ্যালিড এলিমেন্ট টাইপ। ও আচ্ছা আচ্ছা, এইভাবে তো লেখা যাবে না, সরি। এটা তো এইভাবে দিতে হবে। ইনপুট টাইপ বাটন, এই যে বাটন এসে পড়ছে দেখছেন, একটা বিয়ার দিয়ে এটা আলাদা লাইনে নিয়ে যায়। এই যে বাটন, তাহলে এই বাটনে একটা ভ্যালু দিলাম, ভ্যালু ভ্যালু মানে ভিতরে কি লেখাটা থাকবে এটাই সাবমিট। এই তাহলে এটা আমি অন্যভাবে তৈরি করলাম, এখানে একটা ব্র্যাকেট, এই মানে অন্যভাবে তৈরি করলাম। এটা কিন্তু ফর্মের ভিতরে। এখন দেখেন ফর্মের বাইরে দিলে তো আপনি বাটন দিয়ে অন ক্লিক দিয়ে ধরতে পারতেছেন, ভিতরে তাহলে ইনপুট টাইপ বাটন দিতে হবে। না না সরি, ইনপুট টাইপ বাটন না, ইনপুট টাইপ সাবমিট দিতে হবে। এটা হলো ফর্মের ভিতরে থাকা সিস্টেম। এখন দেখেন এখন এইখানে কিন্তু অন ক্লিক লিসেনার নাই, কারণ এটা তো ফর্মের ভিতরে। ফর্মের বাইরে হলে অন ক্লিক লিসেনার দিয়ে সাবমিট হ্যান্ডেলের মধ্যে থেকে ডাটাটা রেড থেকে নিয়ে নিলেন, এখন এটা ভিতরে ইনপুট টাইপ সাবমিট। তাহলে এখন চাপ দিলে কি ঘটবে, এটা আমি ধরবো কেমনে। এখন দেখেন যখন আপনার বাটন ফর্মের ভিতরে ইনপুট টাইপ সাবমিট থাকবে, তখন এই ফর্মের মধ্যে অন সাবমিট নামে একটা ইয়ে থাকবে, এই ফাংশন থাকবে। এখন আপনি যখন আমি ইনপুট টাইপ সাবমিট কেউ চাপ দিবে, তখন রিয়াক্ট অটোমেটিক এইটাকে ফায়ার করে দিবে, যে এইটার ভিতর যে ফাংশনটা এইটাকে ফায়ার করে দিবে। এইটাকে যদি আপনি আবার এইটা দেখাই দেন সাবমিট হ্যান্ডেলার, এখন কাজ করবে। এই যে এটা হচ্ছে আর একটা ওয়ে, এখন আপনার কাজ করবে। দেখেন এই আমি নাম লিখলাম, ধরেন আব্দুল্লাহ আল আমিন আমার নাম, আর এজ ধরেন 30, ইমেল ধরেন দিলাম, জব দিলাম ধরেন ফিনান্সি। ও কেন কেন ইরর আসছে জানেন, কারণ যখন
আপনি ইনপুট এই যে বাইরে থেকে যখন দিলেন তখন তো রিয়াক্ট কন্ট্রোল করতেছিল এটাকে, এই জন্য আপনার ওটা রিয়াক্ট একটা পেজের মধ্যে রাখতেছিল। কিন্তু যখন আপনি ইনপুটের সার্কিট চাপ দিবেন তখন কিন্তু রিয়াক্ট এইচটিএমএল এর ধর্ম কিন্তু এটাকে রিলোড দেওয়া, এইচটিএমএল কিন্তু এটাকে রিলোড দিয়ে ফেলবে। তখন কিন্তু আপনি জানেন যে রিয়াক্ট কিন্তু একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, রিলোড দিলে কিন্তু আপনার ডাটা হারায় গেল। কারণ এটা কিন্তু তখন আপনাকে এটাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে কি আপনি অন সাবমিট সাবমিট, এখন আপনি একটা ইয়ে পাবেন, ইভেন্ট পাবেন এর মধ্যে। আর যেহেতু এটা অন সাবমিটের মধ্যে দিয়ে আসতেছে সেহেতু এখানে একটা আপনি ই পাবেন। আপনাকে ডিফল্ট ভাবে এই ইটাকে আগে অফ করতে হবে, ই ডট প্রিভেন্ট ডিফল্ট করে। এই তাহলে আর এই যে রিলোডটা দিবে না, এই রিলোডটা দিবে না। এই যে আব্দুল্লাহ আল আমিন, ইমেল এজ হচ্ছে 30, ইমেল দিয়ে দিচ্ছে, জব হলো ফ্রিল্যান্সিং। এই যে ডাটা আগের মতোই, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মের মধ্যে থাকা অবস্থায় এটা, আর বাইরে বাটন থাকলে ওইটা, ঠিক আছে। ফর্মের ভিতর থাকা অবস্থায় কিন্তু আগে যে ইটা সাবমিট হ্যান্ডেলার কিন্তু একটা ই পাবে, ইভেন্ট পাবে। এই যে ওই ইভেন্ট থেকে আগে এটাকে প্রিভেন্ট ডিফল্ট করতে হবে, তারপরে আপনি যা কিছু করেন, তাহলে রিলোড দিয়ে ফেলবে, ঠিক আছে। এই গেল, এটা হচ্ছে ফর্মের ভিতর থেকে সিস্টেম। তাহলে আমরা তিনটা ওয়ে দেখলাম, মূলত এই তিনটা ওয়ে আছে, ঠিক আছে। একটা হচ্ছে ফর্মের ভিতরে যদি কোনো বাটন থাকে সেটা টাইপ হবে সাবমিট, এইটা যদি চাপ দেয় তাহলে ধরবে এখান থেকে অন সাবমিট ফাংশন থেকে, এই একটা ইভেন্ট পাবে, সেটাকে বন্ধ করতে হবে, তারপর ডাটাটা পাবে। আর যদি বাইরে বাটন থাকে তাহলে খুব সহজ, তাহলে অন ক্লিকের মধ্যে ফাংশনটা দিয়ে দিবেন, এখানে কোনো ইভেন্টের দরকার নেই কারণ এটা তো রিলোড দিবে না, তখন আপনি ওই যে রেড দিয়ে ডাটাকে ধরতে পারবেন, ঠিক আছে। সেম ভাবে এই সেম বাকি সবকিছু কিন্তু সেম। তাহলে আমরা দুইটা ওয়ে দেখলাম। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের কি হয়ে গেল, রিয়াক্ট ফর্ম হ্যান্ডলিং হয়ে গেল। এখন আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি যে কন্ট্রোল কম্পোনেন্ট কিভাবে হয়। দেখেন এই মুহূর্তে আপনি এই ভিতরে যে ভ্যালুটা হবে এটা কিন্তু আগের থেকে নাই, দেখেন রিলোড দিলে ভিতর থেকে আগের থেকে নাই, এটা কিন্তু এখন আনকন্ট্রোল কম্পোনেন্ট। তার মানে এই ভিতরে কি লিখতেছে এটা কিন্তু খালি ইউজারই জানে, আপনি জানেন না, ঠিক আছে। পরে লাস্টে চাপ দিলে আপনি জানতেছেন। কিন্তু আপনি যদি চান যে কন্ট্রোল কম্পোনেন্ট হোক, মানে ভিতরে কি আসবে সেটাও আপনি জানেন, আপনি যখনই এই দেখেন এখানে একটা ভ্যালু আগের থেকে সেট করে দিবেন, ধরেন নেম, ইউজার যদি কিছু না দেয়, ধরেন একটা নাম এখানে উঠে থাকবে বাই ডিফল্ট, তখন এটা হয়ে যাবে কন্ট্রোল কম্পোনেন্ট। দেখেন আমি এই যে নেম ইনপুট আছে না, আপনি এখানে ভ্যালু দিয়ে দিলেন, ধরেন ভ্যালু দিলেন, এই ধরেন ভ্যালুর মধ্যে কিছু একটা নাম দিয়ে দিলেন, নাম দিলেন আব্দুল্লাহ, বাই ডিফল্ট আব্দুল্লাহ থাকবে। মানে যদি ইউজার কিছু ইনপুট না দেয় তাহলে যাতে কিছু একটা থাকে জন্য আর কি। এজ ধরেন দিলেন 30, এজ 30, তারপর ধরেন ইমেল দিলেন ভ্যালু, ধরেন abdullah@gmail.com, অকুপেশন ধরেন দিলেন ভ্যালু, বাই ডিফল্ট একটা ভ্যালু দিলেন, ভ্যালু ধরেন বাই ডিফল্ট জব। মানে ইউজার তো কোনো কিছু না লেখাও সাবমিট করতে পারে, তখন যাতে আপনার ডিফল্ট ভ্যালু গুলো চলে যায়, এটা আপনার টার্গেট। এখন কিন্তু চাপ দিলে আর না হোক এই ভ্যালু কিন্তু আছে, দেখেন এই যে এগুলো কিন্তু ঠিকই আছে, দেখছেন আমি কিন্তু কিছু লিখি নাই, কিন্তু দেখেন ওই ভ্যালু গুলো চলে গেল বাই ডিফল্ট। এটা কিন্তু আমাদের মাঝে মাঝে লাগবে, কিন্তু এখন একটা সমস্যা কিন্তু দেখেন, এখন আপনি নিজে চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি জব লেখার ট্রাই করি, দেখেন লিখতেছে না, কাটতে হচ্ছে না, লিখতে হচ্ছে না, দেখছেন কোনো কিছু হচ্ছে না। দেখেন আমি কত চাপতেছি, কিছু হচ্ছে না, দেখেন কোনো কিছুতে কিছু হচ্ছে না। তাহলে এমনি করলে কি হবে, ইউজার তো লিখতে হবে নাকি, এখন কোনো কিছু হচ্ছে না। তার মানে এইটা আপনি যখন নিজের থেকে ভ্যালু দিয়ে দিবেন তখন রিয়াক্টের কাছে এটা হয়ে যাবে কন্ট্রোল কম্পোনেন্ট, তখন আর রিয়াক্ট আপনাকে ভ্যালু চেঞ্জ করতে দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না চেঞ্জ করে দিচ্ছেন। তাহলে এইটা আপনি কিভাবে চেঞ্জ করাবেন, তাহলে সিম্পল হিসাব দেখেন, আমরা জানি চেঞ্জ করে কিন্তু অন চেঞ্জ দিয়ে, ঠিক আছে। তাহলে আপনি এখন আপনাকে একটা স্টেট ধরে নিতে হবে, সোজা কথা, যেহেতু আপনার এটা কন্ট্রোল কম্পোনেন্ট হয়ে গেছে তার মানে আপনাকে স্টেট ধরে নিতে হবে। আপনার একটা স্টেট ধরে নিলেন, স্টেটকে আমি কল করা আছে, এই যে আছে ইউজ স্টেট আছে। তাহলে আপনাকে একটা মানে এই ডাটাগুলোকে যে ইউজার টাইপ করতেছে এটাকে আপনাকে সেভ করে আগে স্টেটে রাখতে হবে, তা না হলে যতক্ষণ না রাখতেছেন ততক্ষণ আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা আমি দেখাই দিচ্ছি। তাহলে ধরেন একটা ডাটা,
এটা হচ্ছে আপনার ডাটা নামে একটা স্টেট আছে, কনস্ট্যান্ট ডাটা, আর এই ডাটাকে চেঞ্জ করার জন্য আছে সেট ডাটা, ইউজ স্টেট। এই ধরেন ইউজ স্টেটের মধ্যে একটা অবজেক্ট আছে, ধরেন এই অবজেক্টের মধ্যে আমি ওই যে আমার ভ্যালু গুলা, এগুলো আমি বাই ডিফল্ট একটা ভ্যালু যাতে ইউজার দেখতে পায়, সেজন্য আমি এগুলাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতেছি বাই ডিফল্ট। নেম ধরেন আব্দুল্লাহ, ওই লেখাটা, এই লেখাটা আমি এখানে লিখতেছি, এই লেখাটা এখানে লিখতেছি আব্দুল্লাহ, এজ কত 30, বাই ডিফল্ট আর কি। ইমেল abdullah.limonbao@gmail.com। and occupation ধরেন জব। তাহলে দেখেন আমার বাই ডিফল্ট তাহলে স্টেট যখন ধরলাম, বাই ডিফল্ট ডাটাটা দিয়ে দিলাম, তার মানে এই ডাটা ডট নেম, ডাটা ডট এজ, ডাটা ডট ইমেল, ডাটা ডট অকুপেশন, এই ডাটার মধ্যে কিন্তু আমার এই ডিফল্টটা আছে। তাহলে আমি করতে পারি কি, সিম্পল ওই ভ্যালুর জায়গায় আমি হাত দিয়ে না লিখে, এই হাত দিয়ে লিখছিলাম না তখন, ইনপুট টাইপ টেক্সট এভাবে লিখছিলাম, যে ভ্যালু হাত দিয়ে না লিখে আমরা ওই স্টেট থেকে দিই, তাহলে ভালো হবে। এই ডাটা ডট এই যে নেম, একই জিনিস, ওই যে একই জিনিস ওখান থেকে পাচ্ছে। আচ্ছা, এখানে এটা না করে আমরা ডাটা ডট এস দিই, হ্যাঁ তাহলে ওখান থেকে পাচ্ছে এসটা, ইয়া থেকে, স্টেট থেকে। ইমেলটা এভাবে না করে আমরা এটা করি ডাটা ডট ইমেল, এই তাহলে ইমেল পাচ্ছে এখান থেকে, ইমেল চলে আসছে, দেখছেন পুরো ইমেলটা। এখানে আমরা কি করতে পারি, একইভাবে জব না দিয়ে ডাটা ডট জব গেল। তাহলে এখন আমার এই ভ্যালুটা আসছে, এখন আমার এখানে টাইপ করলে আমার চেঞ্জ কিন্তু তাও হচ্ছে না, কিন্তু আমি ডাটাটাকে একটা স্টেট থেকে আনতে পারতেছি। তার মানে আমাকে এমন একটা কাজ করতে হবে, আপনি যদি এটা চাপ দেন, মানে লিখেন, কিছু লেখার ট্রাই করেন, তাহলে যাতে এই ডাটাটা ওই স্টেটটাকে চেঞ্জ করে দেয়। কারণ দেখেন স্টেট যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে স্টেটের জবের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে। এটা হলো আমার টার্গেট, এইটাই সবচেয়ে বেশি ইউজ হয় রিয়াক্টে, কন্ট্রোল কম্পোনেন্ট, ঠিক আছে? এই জন্য এটা দেখাচ্ছি। তাহলে আপনাকে সবগুলারই তাহলে এখন অন চেঞ্জ দিতে হবে, মাস্ট, কারণ অন চেঞ্জের মাধ্যমেই তো আপনি এগুলো চেঞ্জ করবেন। তাহলে আপনি কি করতে পারেন, দেখেন ইনপুটের অন চেঞ্জ, মানে যখন চেঞ্জ হবে তখন আপনি অন চেঞ্জ কিন্তু একটা কি পায়, ইভেন্ট পায়, আমরা জানি আপনার ভিতরে একটা ফাংশন, তাই না? এই তো, তাহলে প্রত্যেকটা অন চেঞ্জ যখন হবে আপনি একটা কাজ করতে পারেন, এইভাবে না করে, হ্যাঁ অন চেঞ্জ যখন হবে তখন আপনি ধরেন ওই যে আমরা দেখেন স্টেট চেঞ্জ করার জন্য কিন্তু আমার এখানে আছে সেট ডাটা, দেখছেন আছে কিন্তু, তাহলে আপনি এখানে তাই করতে পারেন। নেক্সট লাইনে লিখি, তাহলে ই ডট প্রিভেন্ট ডিফল আগে করতে হবে, রিলোড না দেয়। হ্যাঁ এই যে অন চেঞ্জ ইভেন্ট, তাহলে গেল। তারপর আমি করবো কি, এই ডাটাটা ই ডট টার্গেট ডট ভ্যালুর মধ্যে আমি জানি ওই ডাটাটা আছে, তাই না? আমরা অন চেঞ্জে কিন্তু এটা শিখছিলাম। তাহলে ওই ডাটাটাকে নিয়ে এই স্টেটটাকে আপডেট করে দেবো, বাস। স্টেট আপডেট হলে কি হবে, স্টেট আপডেট হলে এই ভ্যালুটা আপডেট হয়ে যাবে, তখন এটা চেঞ্জ হবে। এটা হলো আমার টার্গেট, এটাই সবচেয়ে বেশি কন্ট্রোল, বুঝছেন? মানে বেশি কাজে লাগবে আপনার। তাহলে সেট ডাটা, সেট ডাটা কি করে, আগের ডাটা নেয়, প্রিভিয়াস, মানে আমরা জানি রিয়াক্টের আগের স্টেটটাকে ধরতে হলে পি দিয়ে ধরা যায়। তাহলে নতুন অবজেক্টের সাথে, মানে রিটার্ন করবে নতুন একটা অবজেক্ট, তার মধ্যে আগের অবজেক্টটা থাকবে। তারপরে আপনি টার্গেট ডট ভ্যালু করবেন। আচ্ছা, এইটা আরো সুন্দর করে লেখা যায়, আমি এটা ঠিক মানে এইটা একটু চ্যাট জিপিটি দেখাই, দেখেন এটা একটা সুন্দর করে লেখার সিস্টেম আছে। আমি যেভাবে লিখতেছি এটা খুব বাজে,
মানে এইভাবে লিখলে আপনার একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, এই জন্য আমি দেখেন একটা অদ্ভুত একটা নিয়ম শিখি আপনাকে। এইটাকে আপনাকে কপি করেন জাস্ট রিয়াক্ট জেসকে বোঝানোর জন্য, মানে চ্যাট জিপিটি কে, আর এইটাতে দিয়ে দেন, এই যে এইটাকে দিয়ে দেন, হয়ে গেল। এই যে আপনার স্টেটটাকে এটাতে উপরে লিখতে হবে। আপনি যদি দেন, এই যে মিস্টেক আছে ও বলেছে, এই যে এইটাই আমি বলতে চাচ্ছিলাম, এই যে রিয়াক্ট সুন্দর করে দিয়ে দিস, এই এক্স্যাক্টলি এটাই আমি চাচ্ছিলাম। এই দেখেন, আর কিছু দরকার নেই। এই যে এই ইনপুটটা আমি ওখান থেকে রিয়াক্টে নিয়ে আসছি। দেখেন কি হলো, আমি আপনাকে বুঝাই। ধরেন আমার তো এটা কন্ট্রোল কম্পোনেন্ট, তাই না? তাহলে আমি যখন চেঞ্জ করতে যাব, তখন আমি প্রথমে এই অন চেঞ্জের মধ্যে ইভেন্টটাকে প্রিভেন্টিবল করলাম, তারপরে সেট ডাটা, ওই যে আমার যেহেতু স্টেট চেঞ্জ করতে হবে, স্টেটের মধ্যে থেকে আগের অবজেক্টটাকে নিলাম। এখন দেখেন, আমি যদি প্রিভিয়াসটার মধ্যে যদি এই ডাটাটা ঢুকাই দিই, তাহলে কিন্তু আগের অবজেক্টটা নষ্ট হয়ে যাবে। দেন ইউজার যখন এই ডাটা চাপ দিবে, তখন কিন্তু এইটা নষ্ট হয়ে যাবে না। কারণ ওই অবজেক্টের মধ্যে কিন্তু এটাও আছে, এটাও আছে। আর যদি আপনি এটাকে রিপ্লেস করে দেন, আব্দুল্লাহকে রিপ্লেস করে দেন অবজেক্ট, তাহলে কিন্তু এই সব চলে যাবে নিচের গুলো, আবার এইটা লিখলে উপরে সব চলে যাবে। কিন্তু যদি না চলে যায়, এটা চান, তাহলে কি করতে হবে? এই স্প্রেড করে দিতে হবে। দেখেন এই যে অবজেক্টটাকে স্প্রেড করে, শুধু আপনি নেম পরিবর্তন করতে চান, তাহলে শুধু নেমটাকে ইডার টার্গেটের ভ্যালু দিলেন, আর বাকিগুলা যেগুলো আছে, যে এজ, ইমেল, লোকেশন, ইন্টারেক্ট থাকলো। দেখছেন? এই তাহলে আপনি দেখেন, এখন যদি আপনি আব্দুল্লাহ চেঞ্জ করতে চান, আপনি চেঞ্জ করতে পারবেন, দেখছেন? চেঞ্জ করতে পারতেছেন, কিন্তু দেখেন এজের কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিন্তু আপনি যদি এটা না করতেন, তাহলে কিন্তু এই পুরাটাই চলে যেত। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে সেম ভাবে আমি এগুলোর ক্ষেত্রে করতে পারি, এজের ক্ষেত্রে। তাহলে এজের ক্ষেত্রে আমি কি করবো? সব ঠিক থাকবে, শুধু এজটা চেঞ্জ হবে। এই যে এজ, এখানে এই মানে সবগুলো ডাটা আগের মতো থাকবে, এজ চেঞ্জ হবে। তাহলে আপনি এজ চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু দেখেন, আপনি যদি ধরেন এস চাপ দিচ্ছেন আর এখানে দিচ্ছেন নেম, তাহলে দেখেন এস চাপ দিবেন আর চেঞ্জ হবে, কাজ হবে না। দেখছেন? কাজ দিতেছে না। দেখেন আপনি দিচ্ছেন এইটা, কিন্তু চেঞ্জ হচ্ছে উপরেরটা, দেখেন নেম উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। দেখছেন? এই জন্য আপনাকে যেটা চেঞ্জ করতে চান ওইটা ওখানে দিতে হবে। এটা এস, তাহলে এখানে এস দিতে হবে। আর বাকিগুলো যাতে ইনট্যাক্ট থাকে, যে ইনট্যাক্ট স্প্রেড করে দিচ্ছে, তারপরে ইনট্যাক্ট। আচ্ছা গেল। তাহলে আবার অন চেঞ্জ, তারপরে আবার ইমেল, ইমেলের মধ্যে অন চেঞ্জ দিলাম, তাহলে এখানে শুধু ইমেল দিব। এই কোডগুলো পরে আপনারা দেখবেন। তাহলে এখানে আমি ইমেলও চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে পারছি। দেখছেন? ডিফল্টও থাকলে আবার চেঞ্জও করতে পারতেছি। গেল। তারপর আবার কি, এই যে এখানে অন চেঞ্জ, তাহলে এখানে আমরা কি দিবেন? অকুপেশন, শুধু এই এই সব দেওয়া শেষ। ঠিক আছে, না আমরা অকুপেশন চেঞ্জ করতে পারছি। দেখছেন? এখন খেয়াল করেন, এখন কিন্তু যেহেতু আপনার কন্ট্রোল কম্পোনেন্ট, তাহলে আপনার সবগুলা ডাটা কিন্তু স্টেটের মধ্যে আছে। দেখেন এই যে এইটার মধ্যে আছে, তাই না? মানে আপনি যখনই যেটা করতেছেন, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই স্টেটটা আপনি যখন যেটা ইন্টার করতেছেন, সব কিন্তু এইটা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এখন দেখেন আপনাদের এটার উপকার কি হলো। এই দেখেন, ইউজলেস যখন ইউজ করছিলেন, আপনার যদি 100টা ফর্ম থাকতো, তাহলে এরকম 100টা নাম কিন্তু এখানে লেখা লাগতো। ঠিক আছে? এখন কিন্তু আপনাকে এটা আর করতে হবে না। দেখেন, এটা আমি কমেন্ট আউট করে ফেললাম, আর দরকার নেই। দেখেন, আপনার রেপ দেওয়ার এটা ধরানোর প্রয়োজন নেই কোনোটা, কারণ আপনি কিন্তু সবগুলা ডাটাকে স্টেটের মধ্যে নিয়ে গেছেন অলরেডি। এই জন্য আমরা এতক্ষণ এই কষ্টটা করলাম। হয়ে গেল। রেপ কই? ইনপুট ভ্যালু টাইপ, ও রেপ তো আগেই রিমুভ হয়ে গেছে। এই যে রেপ বাদ দিয়ে দেন, এই যে রেপ বাদ দিয়ে দেন, এই গেল। সব রেপ কিন্তু বাদ দিয়েছি। দেখেন, রেপ আমার আর দরকার নেই, কারণ আমি তো ডাটাকে নিয়ে নিচ্ছি। এই যে সরাসরি নিয়ে নিলাম না, সব ডাটা তো আমি যে অন চেঞ্জের মধ্যে দিয়ে স্টেটে নিয়ে গেলাম, তাহলে এখন আর কিছুই লাগবে না। আবার কোথায় আছে? ও নেম কোথায়? না, লাইন নাম্বার 32-17।
নিম কোথায় করছি? এই যে এটা। হ্যাঁ তাই। রেপ নামে কি আর কিছু আছে? রেপ আর কিছু না, তো ইরোরের কথা না। কোন জায়গায় মানে ভুল করছি জানেন? আনএক্সপেক্টেড ইউজ অফ নেম, নো রেস্ট্রিক্টেড এজ, এজ ইজ নট ডিফাইন্ড। কোথায় কোথায় এই কথা বলতেছে রে? কোনো তো ইরোর এখানে নাই, তো ইরোর দিচ্ছে কেন? মাঝে মাঝে কম্পাইলেশন ইরোর হয় বুঝছেন, মানে কোনো সমস্যা ছাড়াও, মানে রিয়াক্টিভ প্রবলেম বলে। এই যে না, প্রবলেম নাই, দেখছেন যে রিলোড দিলাম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এখন দেখেন, আমার কিন্তু রেট দরকার নাই, কারণ আমার সব ডাটা এই ভ্যালুর মধ্যে চলে গেছে। যে স্টেটের, এটা আমার কন্ট্রোল কম্পোনেন্ট, এই জন্য সব ডাটা এখন কার মধ্যে আছে? এই যে স্টেটের মধ্যে আছে, এইটার মধ্যে। এই যে এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু তার মানে আপনি এখন যদি প্রিন্ট করতে চান, এগুলোর আপনার কিছুই দরকার নেই। আপনার এই যে এত কিছু আর ধরার দরকার নেই, আপনি শুধু ওই যে আপনার স্টেটের ভ্যালুটা প্রিন্ট করবেন, বাস, তাহলে হয়ে যাবে। দেখেন, সবকিছু লেখেন, সাবমিট দেন, এই দেখেন চলে আসছে। চেঞ্জ করেন, দেন ইচ্ছা মতো দেন, জব না দিয়ে ফিলিং দেন, সাবমিট দেন, এই যে নতুন ডাটা দেখছেন। এখন কিন্তু রেট দিয়ে ধরতে হচ্ছে না। এটা হচ্ছে 4 নাম্বার ওয়ে। দেখে কতগুলো আছে ডাটা ধরার, মানে আমি কিন্তু অনেক ডিটেল শিখে দিচ্ছি, মানে আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো আপনি একটা টিউটোরিয়ালে এত পাবেন না। মানে আমি একটা ফর্ম হ্যান্ডলিং টিউটোরিয়ালের মধ্যে সব দেখেছি, মানে যা যা আছে। তাহলে টোটাল মানে আমরা একটা ফর্ম হ্যান্ডলিং কিভাবে করতে রিয়াক্ট দিচ্ছে, তার ইনস এন্ড আউট এভরিথিং শিখে গেছি। ঠিক আছে, 4টা ওয়েতে ডাটা নেওয়া যায়। একটা হচ্ছে অন চেঞ্জ এর মাধ্যমে ডাটা নেওয়া যায়, দ্বিতীয়ত বাইরের একটা বাটনের মাধ্যমে ডাটা নেওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে ইউজ রেফি হুক ইউজ করতে হবে। তারপরে আপনাকে ফর্মের ভিতরে একটা বাটন থেকে ডাটা নেওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে ফর্মের অন সাবমিটটা ইউজ করতে হবে, ইউজ রেফও লাগবে। আর একটা ওয়ে কি, কন্ট্রোল কম্পোনেন্টের মাধ্যমে ডাটা নেওয়া যায়, সেক্ষেত্রে আপনি অন চেঞ্জের মাধ্যমে স্টেটে ডাটা পাঠিয়ে দিবেন এবং ভ্যালুটাকে ডাইনামিক্যালি আপডেট করে দিবেন, সেক্ষেত্রে আপনাকে ইউজ রেফ লাগবে না। এই 4টা উপায় আপনাকে করা যায়, ডাটা আপনি নিতে পারেন। এটা হচ্ছে আপনার কমপ্লিট ফর্ম হ্যান্ডলিং টিউটোরিয়াল। ঠিক আছে, তো আমি এইটাকেও একটা আলাদা সেপারেট ইয়া করতেছি, মানে বাদ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা।